নাটক স্পর্শ, রচনা সমীর দাশগুপ্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শীলা, শ্রীমতী মিতালী বিশ্বাস, অনিন্দ ডক্টর পার্থপ্রতিম পান, ডাক্তার বোস শ্যামাপ্রসাদ মজুমদার, নীরা সুরশ্রী মুখার্জি, অতনু ডক্টর অরুময় চক্রবর্তী। নাটক স্পর্শ। আমি নীরা। অতনুর সাথে প্রথম পরিচয় কলেজের সোশ্যালে। ওর অসাধারণ আবৃত্তি মুগ্ধ করেছিল আমাকে। তারপর ক্রমশ পরিচয় থেকে ঘনিষ্ঠতা। কখন যে ওকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। ওর মতো স্মার্ট ডাইনামিক ছেলে আগে কখনো দেখিনি। তবু কখনো কখনো মনে হতো ওর ভেতর কোথাও একটা একাকিত্বের যন্ত্রণা লুকিয়ে আছে। মনে হতো একটা নিঃসঙ্গতার অভিমান বয়ে নিয়ে বেড়াচ্ছে ওর বুকের মধ্যে। কারণটা ধরতে পারতাম না। মনে পড়ে সেই রাতটা। তখন আমার সামনে MBBS এর ফাইনাল পরীক্ষা। আমি ঘরে বসে পড়ছি। হঠাৎ দরজায় অতনু। কি ব্যাপার অতনু, এত রাত্রে? কি হলো, কথা বলছো না কেন? কি হয়েছে? কি বাড়িতে ভালো লাগছিল না, তাই চলে এলাম। একা একা কতক্ষণ বাড়িতে বসে থাকা যায়? আর তুমি তো জানোই একা একা আমি কিছুতেই থাকতে পারি না। কেন? মাসিমা, মেসোমশাই? কেউ নেই বাড়িতে। মিস্টার অলোক সেন, অ্যান এফিশিয়েন্ট অ্যান্ড ডায়নামিক সেলস ম্যানেজার, ইজ নাও অন ট্যুর। তিনি আজ 11 দিন বাড়িতে নেই। অবশ্য বছরে উনি বাড়ি থাকেন দিন 15-16 মতো, আর আমার সঙ্গে তো দেখা হয়। আচ্ছা নীরা, তোমার বাবার সঙ্গে তোমার রোজ দেখা হয়? হবে না, বাবার সঙ্গে তার মেয়ের দেখা হবে না? ঠিকই তো। তোমরা গল্প করো, কথা বলো, হাসো। বাচ্চা ছেলের মতো এসব কি বলছো অতনু? না না নীরা, আমার কথাগুলো হয়তো বোকার মতো লাগছে তোমার, অস্বাভাবিক মনে হচ্ছে, আমি জানি। কিন্তু ব্যাপারটা যা বলছি তা ঠিক, তা সত্যি। তুমি বিশ্বাস করবে, আমার এই 30 বছর বয়স, আমি বাবার সঙ্গে কথা বলেছি বড় জোর এই 30 বছরে কি জানি কবার বলেছি। তুমি জানো নীরা, বাবার সঙ্গে আমার তেমন আলাপই নেই। কারণ বাবা সংসারের মধ্যে থেকেও বাইরের মানুষ। অফিস, ট্যুর, পার্টি, কনফারেন্স, এই নিয়েই বাবার সংসার। আমার খুব কষ্ট হয় জানো, একা একা থাকতে আমার আমার এত একা লাগে। আর মাসিমা? অতনু, তুমি মিসেস শীলা সেনের কথা বলছো? এ কি হাসছো কেন? হাসবো না। তুমি এমন একজনের নাম করলে যে, না, আমার মাও খুব ব্যস্ত, সমাজ কল্যাণ নিয়ে ব্যস্ত। আমার কথা ভাবার সময়ই তার নেই। আসলে আসলে আমার মা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না নীরা। অতনু, মাকে আমার স্পষ্ট করে হয়তো মনে নেই জানো, কিন্তু আবছা একটা স্মৃতি, একটা ছোট্ট নক্ষত্রের মতো আমার অন্ধকার জীবনটাকে একটা হালকা আলো দেয়। এত একাকিত্বের মধ্যেও আমি যেন আমার মাকে খুঁজে পাই। যখন ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দিয়ে, তখন জানো জানো নীরা, মনে হয় আমার মা আমার মাথার পাশে বসে আমার কপালে হাত রেখে গান গাইছে। অতনু, কখনো বলনি তো যে তোমার মা? আমার যখন 10 বছর বয়স, তখন মার ক্যান্সার হয়েছিল। বাবাকে বাইরের কাজ নিয়ে বরাবরই এত ব্যস্ত থাকতে হতো যে বাবা বোধহয় আমার শূন্যতাকে ভরিয়ে রাখবার জন্য দ্বিতীয়বার বিবাহ করেছিলেন। কিন্তু শূন্যতা আমার আর ভরল না। আমি তো আছি অতনু। হ্যাঁ, তুমি তো আছো। তাই তো যখনই অস্থির হয়ে পড়ি, একাকিত্বের ছায়াটা যখন আমার গলাটা চেপে ধরে, বুকের মধ্যে যন্ত্রণা শুরু করে, তখনই ছুটে আসি তোমার কাছে। এত কষ্ট পেতে তোমাকে কখনো দেখিনি। কষ্ট পেও না অতনু। হাহাকারের যন্ত্রণাটা বড় ভয়ঙ্কর। যেটা সত্যি সেটাকেই তো মেনে নিতে হয়। সূর্য তো কখনো কখনো ছায়া ফেলে পৃথিবীর ওপর। মানুষের জীবনটা তো সেই রকম অতনু। কখনো সেখানে যন্ত্রণার প্রতিবিম্ব পড়বে না, তা কি হয় কখনো? নীরা, তবে এরই মধ্যে যে আলো খুঁজে নিতে পারে, আনন্দ খুঁজে নিতে পারে,
তার কাছে কিন্তু জীবনটা সম্পূর্ণভাবে নীরা, ধরাধীন। আমার মনে হয় সূর্যদেব বোধহয় তার সবটুকু আলো, সবটুকু তেজ, সবটুকু উত্তাপ তোমায় অকৃপণভাবে ঢেলে দিয়েছেন। নইলে এত সহজ করে জীবনের জটিলতার কথা বলতে পারো কি করে? ভাবনায় যে মানুষ ভারী হয় অতনু। তোমার ডাক্তার না হয়ে দার্শনিক হওয়া উচিত ছিল। অতনুর প্রয়োজন ছিল আমাকে, তাই রেজিস্ট্রি ম্যারেজ করলাম আমরা। কিন্তু চাকরি সূত্রে আবার আমাকে চলে যেতে হলো সুদূর পাটনায়। বুঝতে পারছিলাম ওর চিঠিতে সেই অদ্ভুত একাকিত্ব বোধ আবার গ্রাস করছে ওকে। চিঠির ভাষায় হঠাৎই কেমন যেন অচেনা লাগছিল ওকে। সেদিন পেলাম মেসোমশাইয়ের চিঠি, আর অবিশ্বাস্যভাবে জানতে পারলাম যে ড্রাগ অ্যাডিক্ট হয়েছে ও। না, আর দূরে নয়, এবার আমাকে ভীষণভাবে দরকার ওর। চিকিৎসার মধ্যে দিয়ে একমাত্র আমিই পারবো ওকে ভালো করে তুলতে। হ্যাঁ, আমাকে পারতেই হবে। তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? কেন? আমার কাছে থাকতে তোমার ভালো লাগে না? না। সে কি, তুমি তো বলতে আমার কাছে থাকলে তোমার ভালো লাগে। আমার চোখ দুটোর দিকে তাকিয়ে তুমি নির্ভর করতে পারো। আমাকে তোমার বিশ্বস্ত বলে মনে হয়, বলতে না? আচ্ছা, তোমরা সবাই মিলে আমাকে এত বিরক্ত করছো কেন বলো তো? তোমরা কি আমাকে একটু একা থাকতে দিতে পারো না? আই ওয়ান্ট টু লিভ অ্যালোন। আমি একটু একা থাকতে চাই, প্লিজ। না, তোমাকে আমি আর একা থাকতে দেব না। আমি এখন থেকে সব সময় তোমার কাছে থাকবো। আমার জেগে থাকতে ভালো লাগছে না, আমি ঘুমোবো। এই শোনো, আমাকে আমাকে ঘুমের ওষুধ দাও। দেখ, এখন কেউ ঘুমোয় নাকি? আমি ঘুমোবো। এসো এদিকে, এসো। কেন? এসো না, আমার হাত ধরো। এবার এসো। জানলা দিয়ে বাইরে তাকাও তো, কিছু দেখতে পাচ্ছ? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমার কিচ্ছু চোখে পড়ছে না? না। হাজার হাজার মানুষের কোলাহল, কর্মব্যস্ততা, টকবকে তাজা জীবন, দুপুরে চড়া রোদ, উত্তাপ, আলো, এসব চোখে পড়ছে না অতনু? না, এসব আমার জন্য নয়। তুমি জানালাটা বন্ধ করে দাও। আলো আমার সহ্য হয় না, উত্তাপ আমার অসহ্য লাগে। আমি যে একটা ঠান্ডা অন্ধকার, আলো নেই, বাতাস নেই, স্যাঁত স্যাঁতে হিমঘরের মধ্যে একটা একটা মরা মাছের মতো পড়ে থাকি। কেন? কেন অতনু? কেন তুমি মরা মাছের মতো পড়ে থাকবে? তুমি ছুটবে, দৌড়বে, লাফাবে, হাসবে, হ্যাঁ, ঠিক আগের মতো। মাথাটা ঝাঁকিয়ে শরীরটাকে ইস্পাতের মতো টান টান করে দরাজ গলায় তুমি না আবৃত্তি করতে? আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। তারপরে যেন কি? বলো, বলো না, আমি ভুলে গেছি। বলো অতনু, তারপরে কি? ধরি মৃত্যুর সাথে পঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা। এভাবে নয়, এভাবে তুমি বলতেই না। তোমার বলার মধ্যে সূর্যের আগুন ঝলসাতো, তোমার চোখ দুটো বেপরোয়া হয়ে উঠতো। সেটাই তো জীবন। তোমার তো সেই জীবনটাই প্রাপ্য অতনু। ছিনিয়ে নিতে হবে সেই জীবনটাকে, ফিরিয়ে আনতে হবে সেই ভঙ্গি, সেই কণ্ঠ, সেই সুর। এসো আমার সাথে, বলো, বলো আমার সঙ্গে। ধরি মৃত্যুর সাথে পঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা। আমি মহামারী, আমি ভীতি ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। আমি পারবো না, আমি পারবো না নীরা, আমি পারবো না। এসো এসো নীরা, সিট ডাউন। তারপর বলো, তোমার পেশেন্ট কেমন আছে? ভালো নয় স্যার, মনের দিক থেকে খুব দুর্বল হয়ে গেছে। তাছাড়া একটা বিশেষ সময়ের সঙ্গে নেশাটা এমনভাবে কন্ডিশনড হয়ে গেছে। শোনো নীরা, ওষুধে এসব পেশেন্ট ভালো হয় না। ধমক দেওয়া, রাগ করা কিংবা এনি এক্সপ্রেশন অফ ভায়োলেন্স ওদের পক্ষে আরো মারাত্মক। ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, সেবা দিয়ে ওকে ভরিয়ে রাখতে হবে। আচ্ছা, ও তো ইঞ্জিনিয়ার। হ্যাঁ স্যার। ওর ইন্টারেস্ট আছে এমন কোনো বিষয় তোমার জানা আছে? ও খুব ভালো কবিতা বলতে পারে, চমৎকার ছবিও আঁকতে পারে। গত বছর একাডেমিতে ওর একটা আর্ট এক্সিবিশনও হয়েছিল। ভেরি গুড। শোনো, ওকে তোমার কাজ দিতে হবে। পার্টিকুলারলি যে সময়টাতে ও ড্রাগের জন্য পাগল হয়ে ওঠে, সেই সময়টাতে ওকে ইনভলভড রাখতে হবে। আমি তোমাকে একটা আইডিয়া দিতে পারি, অবশ্য
তোমাকে কিছুটা মিথ্যের আশ্রয় নিতে হবে। শোনো, ওই ওই 7টা বাজলো, 7টা। এখন এখন আমি ঠিক করি। আচ্ছা, দরজাটা কি বন্ধ? বন্ধ। তাহলে তাহলে কি করব আমি এখন? যদি একটু ড্রাগ না পাই তাহলে কি যন্ত্রণা! ভেতরটা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে, রক্ত মাংসগুলো যেন তলা পাকিয়ে যাচ্ছে মনে হচ্ছে। পারছি না, পারছি না। কি ভয়ঙ্কর এক অস্থিরতা সমস্ত শরীরটাকে। ঘরের আলোটা কেন জ্বলছে? অন্ধকার চাই, অন্ধকার। নীরা, নীরা, নীরা! দিদিমণি এখনো হাসপাতাল থেকে ফেরেনি গো। দরজাটা খোলো। আমি পারবো নি, দিদিমণি বলে গেছে কেউ যেন দরজা না খোলে। আমি বলছি তোমাকে, দরজা খোলো, দরজা খোলো, নইলে নইলে কিন্তু আমি সবকিছু ভেঙে ফেলবো। আপনার ইচ্ছা হইলে ভাঙেন, আমি দরজা খুলতে পারবো নি। খুলবে না, খুলবে না। তোমার দিদিমণি ঢুকুন। বেশ, দেখো দেখো আমি কি করতে পারি। খুলবে না, খুলবে না দরজা। সবকিছু ভেঙে ফেলবো। এই ওষুধের শিশি, এই আলমারি, ফুলদানি, আয়না, সবকিছু ভেঙে ফেলবো। সবকিছু ভেঙে ফেলবো। নীরা, নীরা, নীরা! অতনু, অতনু কি হয়েছে? এরকম করছো কেন অতনু? অতনু! নীরা, নীরা, আমি এখন কি করবো নীরা? 7টা বাজার সঙ্গে সঙ্গে ভেতর থেকে কে যেন আমাকে পাগল করে তোলে। আমার চৈতন্য থাকে না, বলতে থাকে না। আমি তখন যে নিজের মধ্যে থাকতে পারি না নীরা। দেখো, আসলে সময়ের সঙ্গে তোমার নেশাটা এমন ভাবে জড়িয়ে গেছে যে সব ঠিক হয়ে যাবে অতনু। কিছুদিন যেতে দাও। কিছুটা সময় দাও, কিছুদিন যেতে দাও। কিন্তু আজকের দিনটা, এই মুহূর্তটা আমি যে নিজেকে সামলাতে পারছি না। হিরোইন আমাকে হাতছানি দিয়ে ডাকে, আমার এই অবস্থায়গুলো দাবাদাবি করতে থাকে। কেন কেন নীরা, কেন? এটাই তো ড্রাগের ভয়ঙ্কর এফেক্ট অতনু। আমাদের শাস্ত্রে একে বলে ইউফোরিয়া, অর্থাৎ একটা আনপ্রেডিক্টেবল প্লেজারের আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষার পরিণাম হচ্ছে কোমা, অর্থাৎ ডেড অ্যাডিকশন। অতনু, এর হাত থেকে নিস্তার পেতে হলে তোমাকে কাজ করতে হবে। বিশেষ করে এই সময়টাতে তুমি এমন কাজে নিজেকে ইনভলভ রাখবে যাতে তোমার স্নায়ুগুলো টান টান থাকে। অর্থাৎ এমন কাজ তুমি করবে যাতে তুমি উত্তেজনার আনন্দ পাও। You have to create an excited momentum, অতনু. Do you get my point? কিন্তু আমি যে আর কোনো কাজ করতে পারবো না নীরা। আমার নার্ভস গুলো সব প্যারালাইজড হয়ে গেছে। আমার রক্তে আর উত্তাপ নেই। আমার দেখো দেখো, আমার এই হাত এখন শুধু কাঁপে। না অতনু, ভয়, কি এক ভয় আমাকে আচ্ছন্ন করে রাখে। কিসের ভয় অতনু? ভ্যাম্পায়ার, ভ্যাম্পায়ার দেখেছো কখনো? যারা রক্ত চুষে চুষে খায়। আমি দেখেছি। না মানুষ না, ওটা ভ্যাম্পায়ার। কি সব আজে বাজে যে ভাবো না। আমি বলছি তুমি ভালো হয়ে যাবে। তুমি আগের মতো দৌড়বে, লাফাবে, হাসবে, কাজ করবে। এত ভেঙে পড়লে কি চলে? আজ সবাই যারা ভালো আছে তারা সবাই আমার দিকে আঙুল দেখিয়ে বলছে, অতনু সেন, এই যে অতনু সেন, তোমাকে সোশ্যালি বয়কট করা হলো, ইউ আর এ ড্রাগ অ্যাডিক্ট। কি নোংরা, কি নোংরা বিশেষণের ময়লা এখন আমার সর্বাঙ্গে মাখামাখি। এখন আমার নিজেকে কেমন যেন ঘেন্না করতে ইচ্ছে হচ্ছে। মনে হচ্ছে মুখের মধ্যে একতাল থুতু এনে ছুঁড়ে মারি ওপরে, আর সেই থুতুটা আবার আমার মুখে এসে পড়ো। নীরা, I should be morally condemned. I should be socially banned. I should be kicked out from this society. বিবেকের সাপটা যে তোমাকে ছোবল মারছে, ইটস আ গুড সিম্পটম। এই দেখেছো, আসল কথাটা তো তোমাকে বলাই হলো না। আমার এক বন্ধু এসেছে ফ্রান্স থেকে, আনাতোলি, ভীষণ ছবির ভক্ত। এককালে তুমি যে ছবি আঁকতে পারতে, ওকে আমি সেই গল্প করেছিলাম। ও আমার একটা পোর্ট্রেট নিয়ে দেশে ফিরতে চায়। তুমি আমার একটা ছবি আঁকবে? তুমি পাগল হয়ে গেলে নীরা? না, আমি মোটেই পাগল হইনি। ছবিটা তুমিই আঁকবে। আমি আনাতোলিকে কথা দিয়েছি। কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না। আমি কালকে আঁকার সব সাজ সরঞ্জাম নিয়ে আসবো। তুমি বুঝতে পারছো না যে নীরা, তুমি তো আমাকে ভালোবাসো অতনু। তোমার সমস্ত মনের রং ঢেলে আমার একটা ছবি আঁকতে পারবে না অতনু? পারবে না বলো? পারবে না? পারতে আমাকে হবেই।
কি হলো? ছবি আঁকতে আঁকতে উঠে পড়লে কেন? আমি পারবো না, আমি ছবি আঁকতে পারবো না। পারবো না মানে? কেন পারবে না? কেন পারবো না বুঝতে পারছো না? হ্যাঁ, পারছি। আমি আশ্চর্য হয়ে যাই অতনু, সময় কি করে একটা মানুষকে নিয়ন্ত্রণ করে। সময়কে তো নিয়ন্ত্রণ করবে তুমি। যাও, ওখানে গিয়ে দাঁড়াও, ছবি তোমাকে আঁকতেই হবে। এই, তুমি কি হুকুম করছো নাকি? না অতনু, হুকুম নয়। আমি তোমার স্ত্রী তো, স্ত্রী যেমন করে তার স্বামীকে বলে, আমি ঠিক সেই রকম করে তোমায় বলছি। এসো, আঁকো, আঁকো প্লিজ, আঁকো। এ কি, তুমি আবার ঘরে আলো নিভিয়ে মাথাটাকে দু হাঁটুর ওপর গুজে বসে আছো? তোমাকে না আমি বারবার বলেছি ঘরের আলো জ্বালিয়ে রাখবে, জানলাগুলো খোলা রাখবে। এ কি, তুমি ওষুধটা এখনো খাওনি? তুমি কি চাও বলো তো আমি পাগল হয়ে যাই? আজকে তোমার আবার কি হয়েছে অতনু? বলো, আজ কি হয়েছে তোমার? আমি ওষুধ খাবো না। ওষুধ খাবে না? কেন? বিরক্ত করছো কেন? বলছি তো খাবো না। আজ হেঁটেছিলে? না। ছবিটা শেষ হয়েছে? না। ওষুধ খাওনি, হাঁটোনি, ছবি আঁকুনি, তুমি কি চাও বলো তো? জানো না আমি কি চাই? ড্রাগ চাই আমি, ড্রাগ, অনলি ড্রাগ এন্ড নাথিং এলস। বুঝতে পারছো? ড্রাগ চাও তুমি? ড্রাগ? এখনো তোমাকে বিষের নেশা টানে? এখনো তুমি, তার মানে আমি তোমার কাছে এখনো স্পষ্ট নই? আমার ভালোবাসা, আমার চেতনা এক কথা, এখনো তোমার কাছে আবছা ফিকে একটা অস্তিত্ব হয়ে? এক কথা রোজ রোজ শুনতে ভাল লাগে না। Why did not you understand? For God's sake, I am a lost case. আমি মানি না তুমি সম্পূর্ণভাবে ড্রাগের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলে। তাই তুমি জানো কি ভয়ঙ্কর বিষ তোমার শরীরে এতকাল ঢুকেছে? ডাইসিটাইল মরফিন, ডিলাইসার্জিক অ্যাসিড, ডাইথ্যালামাইড, এইগুলো শরীরের স্নায়ুগুলোকে অবশ করে দেয়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কোলাপস করে দেয়। তারপর এমন একটা সময় আসে যখন কি ভয়ঙ্কর সেই মৃত্যু তুমি জানো? তুমি কি আমার জীবনটা নষ্ট করতে চাও অতনু? কেন কেন তাহলে আমাকে ভালোবেসেছিলে? কেন আমাকে স্বপ্ন দেখিয়েছিলে? কেন আমাকে সংসারে লোভ দেখিয়েছিলে? কেন কেন? ওষুধটা খাইয়ে দাও। কি হলো, তুমি কাঁদছো কেন? বলেছি না তুমি কখনো আমার সামনে কাঁদবে না। আমার কষ্ট হয়। তাহলে কথা দাও, তুমি আমার কথা শুনবে, ঠিক সময় ওষুধ খাবে, রোজ হাঁটবে, রোদ্দুর গায়ে লাগাবে, জীবনের কথা ভাববে, আমার কথা ভাববে। বলো, আমার কথা ভাববে? তুমি আমার জন্য এত কেন করো নীরা? হো, আবার কি কথা? এটা আমার দায়িত্ব। আর তুমি কিন্তু ভেবো না আমি তোমাকে নিঃস্বার্থভাবে করছি। আমি আমার কথা ভেবেই তোমাকে ভালো করে তুলছি। দাঁড়াও, দুধটা নিয়ে আসি। না, আমি চা খাবো, লেবু চা। রিয়েলি? হ্যাঁ। গতকাল বাদে তুমি লেবু চা খেতে চাইলে জানো? তাই? হরিমতি, না থাক, আমি বানিয়ে আনছি। না, তুমি বসো। হরিমতি, একটা লেবু চা দিয়ে যাও। হরিমতি, একটা লেবু চা দিয়ে যাও। কতদিন বাদে তোমাকে সত্যি অতনু সেন মনে হচ্ছে। তাই? আমার এত ভালো লাগছে। এই, একটা কথা জিজ্ঞেস করব? বলো। কোনো রিয়াকশন হবে না তো তোমার? না। আমার গা ছুঁয়ে বলো। বলছি তো হবে না। আচ্ছা, আমি লক্ষ্য করেছি তুমি সবসময় কি একটা ভাবো, একটা ভয় তোমাকে আচ্ছন্ন করে রাখে। তারপর ওই একটা কথা, ভ্যাম্পায়ার, ও কথাটা তুমি প্রায়ই বলো। কাকে এত ভয় পাও তুমি? ভ্যাম্পায়ার তোমার কাছে একটা কন্ডিশন রিফ্লেক্সের মতো। কি হলো, ওভাবে বড় বড় চোখ করে তাকিয়ে আছো কেন? তুমি আমাকে বারে বারে কেন ওই ভ্যাম্পায়ারের কথা মনে করিয়ে দাও? আমাকে বলতেই হবে কাকে এত ভয় পাও তুমি। ভ্যাম্পায়ার বলে সত্যি কিছু নেই, কিন্তু তোমার কাছে ওটা একটা সিম্বলিক। আসলে তুমি ফিয়ার সাইকোসিসে ভুগছো, আর এই ভয়টা যতদিন না কাটবে ততদিন। না নীরা, ফিয়ার সাইকোসিস নয়। আমি একটা বছর ধরে এমন একটা ঘৃণা, এমন একটা কষ্ট আমার সমস্ত চেতনার মধ্যে বয়ে নিয়ে বেড়াচ্ছি যে, আরে এমনই একটা ঘটনা, আর সেটাও এমন একটা মানুষকে নিয়ে। না পারি বলতে, না পারি। শোনো, তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি আর কখনো আমাকে এ নিয়ে কিচ্ছু জিজ্ঞেস করবে না। হ্যাঁ, আমি জিজ্ঞেস করব। না, করবে না। আমাকে জানতেই হবে আসল ঘটনাটা কি।
কে? কিসের জন্য? কাকে এত ভয় পাও তুমি? কার জন্য তোমার এত ঘৃণা জমাট বেঁধে রয়েছে? আমাকে জানতেই হবে আজ। বলো, বলো ঘটনাটা কি? আমাকে কোনো প্রশ্ন করো না না, মীরা। তুমি বলো আমায় ঘটনাটা কি? আমাকে জানতেই হবে। মাথার ভেতরটা শোনো অতনু, তুমি কিরকম প্লিজ আমায় দাবাদাবি বলো। করতে শুরু করেছে। না, তুমি বলো ঘটনাটা কি? তুমি চলে যাও না, আমাকে বলতেই হবে। তুমি কেন ভয় পাও? আমি কিছুতেই যাব না। না অতনু, তুমি আমাকে বলো, আমাকে বলতেই হবে। আমি বলতে পারবো না। না, তুমি বলো। সেই ঘটনাটা আমাকে বলতেই হবে অতনু, আমি যাব না। তুমি চলে যাও। আমি কিছুতেই যাব না। চলে যাও। না নীরা, তুমি চলে যাও, নইলে কিন্তু আমি এই পেপার ওয়েটটা দিয়ে। অতনু, নীরা, তোমার গালের কাছটায় ঠোঁট কেটে রক্ত। আমি কি পাগল হয়ে যাচ্ছি নীরা? দাও পেপার ওয়েটটা আমার কাছে দাও। দাও, এখানে বসো, এই খাটটায় বসো। বসো। এবার আমার চোখের দিকে তাকাও তো, তাকাও। আমার চোখে কোনো পাপ দেখতে পাও তুমি? না। কোনো লোভ? না। কোনো স্বার্থপরতা? না। তাহলে আর তোমার ভয় কিসের অতনু? অতনু, যে ঘটনাটা তোমার বুকের মধ্যে পাথর হয়ে আছে, সেই পাথরটাকে বুক থেকে নামিয়ে দাও। দেখবে তুমি কত হালকা হয়ে গেছো। আমি যে নরকের ভেতর দিয়ে যাচ্ছি, তার বাইরে দাঁড়িয়ে তোমার সুন্দর সূর্য করোজ্জ্বল পৃথিবীতে পা রেখে এরকম কথা বলা অনেক সহজ নীরা। পারতে আমাকে সেই কথা বলতে, যদি তোমার মা তোমার বাবার সরলতাকে এক্সপ্লয়েট করে একটা সেক্স ম্যানিয়াকের সঙ্গে। বলে ফেলেছি, আমি বলে ফেলেছি নীরা। এতদিন ধরে যে কথাটা শুধু নিজের চেতনার মধ্যে পাক খেয়েছে, পেরেছি সেই কথাটা বলতে পেরেছি। সবটা বলো। ঘটনাটা ঘটেছিল 1986 সালের 11ই জুন। রাত তখন 7টা। বাইরে তখন তুমুল বৃষ্টি। আচ্ছা শিলা, তোমার হাজবেন্ডের বয়স তো অনেক। হ্যাঁ, 55 ছাড়িয়ে গেছে। রিয়েলি? তোমার জন্য আমার দুঃখ হয়। একটা বুড়ো লোকের সঙ্গে তোমার। আমি অবশ্য তোমার হাজবেন্ডকে দেখিনি। আমি দেখিনি ভালো করে। ও বাড়িতে থাকে কদিন। তুমি কিন্তু আজ অনেক দূরে বসে কথা বলছো অনিন্দ। তোমার ছেলে এসে যেতে পারে। তুমি ওর জন্য ভয় পাচ্ছ? ও এখন আসবে না। শিলা, এখন যদি তোমার স্বামী চলে আসেন? আসুক না, আমি একটুও ভয় পাই না। অনিন্দ, কাছে এসো অনিন্দ, কাছে। শিলা, আরো কাছে। শিলা। আমি বাড়ি থেকে পালিয়ে গেলাম। কি করব ঠিক করতে পারছিলাম না। ভাবলাম সুইসাইড করি। আমার মাথার ভেতরটা তখন ব্ল্যাঙ্ক হয়ে গেছে। সমস্ত নার্ভগুলো রাগে, ঘৃণায়, যন্ত্রণায় তলা পাকিয়ে গেছে। এরকম একটা মুহূর্তে দেখা হলো অশোকের সঙ্গে। ওকে সব বললাম, বমির মতো উকড়ে দিলাম। নোংরা, বিষাক্ত, ক্লেদাক্ত সেই ঘটনাটা। আসলে আমি সবকিছু বলতে চাইছিলাম আমার স্মৃতি, আমার সত্তা, আমার ভবিষ্যৎ, সবকিছু লুপ্ত হয়ে যাক। That day I took the first dose of drug. আশ্চর্য! যার তোমার সম্পর্কে কোনো উৎসাহ নেই, কোনো ভাবনা নেই, কোনো দায়িত্ব নেই, তার জন্য কেন তুমি নিজের জীবনটাকে নষ্ট করতে বসেছিলে? কেন? নীরা, ওঠো, অনেক বেলা হলো। তোমাকে স্নান করিয়ে নিয়ে আসি। নিজে ওঠো। না, নিজে ওঠো। আমি বোধহয় পারবো না নীরা। পারতে তোমাকে হবে, তুমি পারবে। আচ্ছা, তুমি কি এক গৃহপালিত পশুর মতো আমার কাছে বন্দি থাকতে চাও? ওঠো, দাঁড়াও। পারছি না তো। আমাকে না ধরলে আমি। নীরা, তুমি বিশ্বাস করো, আমার এখন ভীষণ বাঁচতে ইচ্ছে করে। তুমি বাঁচবে? সারা সকাল, সারা দুপুর আমি ওই সূর্যটার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকি, আর মনে মনে বলি, সূর্যদেব, তুমি কি আমাকে আগের মতো আলো দিতে পারো না, উত্তাপ দিতে পারো না? কিন্তু কই, শুনি না। সূর্য পৃথিবীর সর্বত্র আলো ছড়াচ্ছে, উত্তাপ ছড়াচ্ছে, কেবল আমার জন্য অন্ধকার। নীরা, তুমি তো জানো, ভিক্ষে নিয়ে বেঁচে থাকতে আমি ভালোবাসি না। আমি সবকিছু ছিনিয়ে নিতে চাই, কিন্তু আমি পারছি কই। পারবে অতনু, ঠিক পারবে। পারতে তোমাকে হবেই। তোমাকে দেখে আমার এখন হিংসে হয় নীরা। তোমার শরীর,
তোমার সৌন্দর্য, তোমার ঝকঝকে চোখ, তুমি আরো কতদিন বাঁচবে, কত ভালো করে বাঁচবে। কিন্তু আমি, আবার তুমি হতাশার কথা বলছো? আমার ঠিক এখন তোমার মতো বাঁচতে লোভ হয় নীরা। বড় ক্লান্ত লাগে আজকাল। অবসাদের একটা ঢেউ কেমন যেন আচ্ছন্ন করে রাখে। চৈতন্যের দরজাটা বন্ধ হয়েছিল সেই কতকাল আগে। কতদিন আমি নিজেকে আয়নায় দেখিনি। আজ একবার আমি নিজেকে দেখব। ওই তো আয়নাটা। এই আমি, চোখগুলো কেমন কোটরের মধ্যে, চোখের নিচে কালি পড়েছে, শরীরের মুখের ভাঁজে ভাঁজে অসংখ্য রেখা। ওই ক্লান্তি রেখাগুলো যেন সাপের মতো কিলবিল করছে সারা মুখ জুড়ে। কেন আমি এরকম ভুল করলাম? বিবেকের সাপটা যদি এতই ভয়ঙ্কর ভাবে আমায় ছোবল মারবে, তাহলে আমি বাঁচব। আমি অতনু সেন দুপুরের রোদের মতো চনমনে হয়ে উঠব। আবার অতনু সেন। চাই না নিজেকে দেখতে। আমি যে এত ভয়ঙ্কর দেখতে হয়ে গেছি। এই, সরে যাও না তুমি, সরে যাও অতনু সেন, আমার চোখের সামনে থেকে সরে যাও তুমি। আমি ওই ড্রাগ অ্যাডিক্ট অতনু সেনকে আবার দেখতে চাই না। আমি আমার মৃত শরীরটাকে দেখতে চাই না। সরে যাও, নইলে কিন্তু আমি তো। অতনু কি করছো? কি হয়েছে অতনু? নীরা, ওই আয়নাটা তুমি আমার ঘর থেকে সরিয়ে নিয়ে যাচ্ছ না কেন? আমি অন্ধকারের কোনো একটা প্রেতায়িত ছায়াকে দেখতে চাই না। আমি আলো চাই, বাতাস চাই, আমি জীবন চাই নীরা। আমি আলো চাই। অতনু, এ কি, তুমি শুয়ে আছো কেন? ভালো লাগছিল না তাই। আজ কি কথা ছিল? কি? এর মধ্যেই সব ভুলে গেলে? আজ না তোমার আমাকে ছবিটা দেওয়ার কথা ছিল? ছবিটা শেষ হয়েছে। আজ তোমার জন্মদিন। হ্যাঁ, কেন? অনেকদিন হয়ে গেল বন্দি হয়ে আছে। ভাবছি এবার একটু একা একা বাইরে বেরোবো। নিশ্চয়ই বেরোবে। আবার আগের মতো শুধু কাজ আর কাজ। হ্যাঁ, শুধু কাজ আর কাজ। তবে মীরা, বাড়ি ফিরবো কিন্তু সন্ধ্যে 7টার পর। কেন? ওই ভয়ঙ্কর মুহূর্তটাকে আমি এখনো একটু ভয় পাই। অবশ্য একা থাকলে, তুমি থাকলে আমি তো আছি অতনু, চিরকালের জন্য আছি। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে। কি ব্যাপার, আজ এত খুশি যে? আমাদের কোম্পানির ডিরেক্টর মিস্টার নটরাজনকে আমি টেলিফোন করেছিলাম। আগামী সপ্তাহে কাজে জয়েন করছি। সত্যি? সত্যি নয় কি মিথ্যে? এই জানো, তোমাকে না আজ দিনের আলোর মতো উজ্জ্বল দেখাচ্ছে। তাই মনে হচ্ছে সূর্যটা আজ তোমাকে বঞ্চিত করেনি, তোমাকে আলো দিয়েছে, উত্তাপ দিয়েছে। না রিনা, শুধু সূর্যই নয়, সূর্যের উত্তাপ আর তোমার স্পর্শ। জানো, আজ প্রায় 1 বছর পর আমি আয়নায় নিজেকে দেখেছি, খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি অনেকক্ষণ ধরে। কি দেখেছো? এই হৃৎপিণ্ডের ক্ষত থেকে এতদিন ধরে যে রক্ত চুইয়ে চুইয়ে পড়তো, সে রক্ত আর নেই। অস্পষ্ট হয়ে এসেছে সে রক্তের দাগ। দেখেছো, একটা কথা তো তোমাকে বলাই হয়নি। কি কথা? কলকাতার একটা অর্গানাইজেশন হয়েছে যাদের কাজ হচ্ছে অ্যান্টি ড্রাগ মেসেজ ক্যাম্পেইন করা। তাই? কাল উদ্বোধন হচ্ছে। তুমি বলবে? আমি? ইয়েস স্যার, তুমি। এতক্ষণ আমি যা বললাম তা সবই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। ড্রাগের যে কি ভয়ঙ্কর এফেক্ট তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ড্রাগের নেশা আর নিজেকে একটু একটু করে মৃত্যুর দরজার দিকে এগিয়ে দেওয়া একই ব্যাপার। আর একটা কথা, মানুষের জীবনে দুঃখ তো থাকবেই, যন্ত্রণা তো থাকবেই, অভাব বোধ, শূন্যতা কিংবা হাহাকার এ বাদ দিয়ে তো জীবন নয়। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা জীবনের কোনো ব্যর্থতাকে আড়াল দিতে গিয়ে ড্রাগের শিকার হবেন না, প্লিজ। অসাধারণ হয়েছে কি তোমার অ্যাপ্রোচ।
ড্রাগ সম্পর্কে এত কিছু জানলে কোত্থেকে? কিরকম সারপ্রাইজ দিলাম বলো। ওকে, চলি। কোথায়? কেন, পড়ার ঘরে। তুমি তো বলতে এই সময়টাতে এমন কাজে নিজেকে ইনভলভ রাখবে যাতে উত্তেজনার আনন্দ থাকে। ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যান এক্সাইটেড মোমেন্টাম। মনে আছে? ডু ইউ গেট মাই পয়েন্ট? দরজাটা বন্ধ করো। কেন? বলছি, করো না। বেশ, করলাম। এবার আলোটা নিভিয়ে নাইট ল্যাম্পটা জ্বালাও। এবার এদিকে এসো, আমার পাশে বসো। বসলাম। এবার আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো। বেশ, তারপর? কবিতা বলো। কবিতা? এরকম একটা অসাধারণ স্বপ্নের মতো পরিবেশ করে তুলেছ। আমি তো ভাবছিলাম এই অন্ধকারে আলোর পরিণামাবো। সেই কবিতাটা বলো। আমি যদি হতাম বনহংস। বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তে জল সিঁড়ি নদীর ধারে ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নীড়ে, তাহলে আজই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালী শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখায় তোমার রক্তের স্পন্দন। নীল আকাশে খই ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা। শিরীষ বনের সবুজ রোমস নীড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ।